আমি আমার নববধূ স্ত্রীর ঘোমটা না উঠিয়েই তাকে কষিয়ে একটা থাপ্পড় মারলাম এবং ঘর থেকে বেরিয়ে গেলাম। পরের দিন আমি বিদেশে চলে গেলাম, কেননা এই বিয়েটা আমার বাবা জোর করে দিয়েছে। 3 বছর পরে যখন আমি দেশে ফিরলাম, তখন এক অপরূপ সুন্দরী মেয়ে দরজা খুলল, আর তার সঙ্গে একটা 2-2.5 বছরের বাচ্চাও ছিল। আমি মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ঠিক তখনই বাবা এমন একটা কথা বলল, যা শুনে বিস্ময়ে আমি হতবাক হয়ে গেলাম। কেননা বাবা বলল, এই মেয়েটাই আমার স্ত্রী, আর এই বাচ্চাটি। আমার নাম সমীর। বাবা মা আমার জীবনের প্রায় সব সিদ্ধান্ত নিজেদের মতো করে নিত। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়ে তাদের দ্বন্দ্বেরই একটা অংশ হয়ে দাঁড়ালো। আমার মা সবসময় চাইতো আমার বিয়ে তার বান্ধবীর মেয়ের সঙ্গে হোক, যে আমার ছোটবেলার বন্ধুও। সে অনেকবার আমাদের বাড়িতেও এসেছে এবং মাঝে মধ্যে তার সাথে আমার কথাও হতো। মা মনে করত মেয়েটি খুব বুদ্ধিমতী, আমাদের বাড়ির পরিবেশের সঙ্গে পরিচিত এবং মায়ের খুব কাছের একজন। অন্যদিকে আমার বাবা চাইতো আমার বিয়ে তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সঙ্গে হোক, যারা দূরের গ্রামে থাকতো। আমি তাকে কখনোই দেখিনি। তার নাম ছিল মীরা। এই নামটা আমার একদমই পছন্দ হয়নি এবং তার প্রতি আমার কোনো আবেগও তৈরি হয়নি। এমনকি তার সাথে কখনো কথা বলার সুযোগও হয়নি। এই বাড়িতে বাবার কথাই শেষ কথা, তাই তার কথা মতো মীরার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি তখন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তাই আমার মনে হতো গ্রামের একটি সাধারণ মেয়ে আমার স্বপ্নের সঙ্গী হতে পারবে না। মা চুপচাপ থাকলেও তার মনে অনেক কিছু চলছিল। একদিন সে আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে সামনে বসিয়ে বলল, বাবা, তুই পুরুষ মানুষ, যদি মেয়েটাকে তোর ভালো না লাগে তাহলে ডিভোর্স দিয়ে দিস। আমার মুখে চিন্তার ছাপ দেখে মা আরও বলল, দেখ, তোর বাবা কোনোদিনই আমার বান্ধবীর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবে না, কারণ সে সবসময় নিজের মর্জি চালাতে চায়। একবার মীরার সঙ্গে তোর বিয়ে হয়ে যাক, তাতে তোর বাবার জেদ পূরণ হয়ে যাবে, তারপর তুই ওকে ডিভোর্স দিয়ে দিস। আমি তোর বিয়ে আমার বান্ধবীর মেয়ের সঙ্গে দিয়ে দেব, যাকে তুই পছন্দ করিস। মায়ের মুখ থেকে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মায়ের এই চতুরতা দেখে আমি অবাকও হলাম, আবার এই ভেবে একটু শান্তিও পেলাম যে হয়তো এবার আমার মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু ঠিক তখনই আমার অন্তরাত্মা বলে উঠল যে এটা মীরার সঙ্গে অন্যায় হবে, কারণ এতে মীরার কোনো দোষ নেই। সে তো কেবল এই খেলার একটা পুতুল মাত্র। সে সময় মা আরও একটা এমন কথা বলল, যেটা শুনে আমার ভেতরে থাকা সহানুভূতি এক মুহূর্তে শেষ হয়ে গেল। মা বলল, পুরো গ্রাম জানে ওই মেয়েটা চরিত্রহীন। গ্রামের সব বখাটে ছেলের সাথে ওর বন্ধুত্ব আছে। এমন কোনো ভদ্র ছেলে নেই যে ওকে বিয়ে করতে চাইবে। মায়ের এই কথা শুনে আমার খুব রাগ হলো, আর আমি বললাম, ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে তুমি যা বলছো তাই করব। বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। চারপাশে খুশির আমেজ, কিন্তু আমার ভিতরটা খুব অস্থির ছিল। আমি কখনো মীরাকে দেখিনি, এমনকি তার কোনো ছবিও না, কখনো কথাও হয়নি, তাই তার প্রতি কোনো অনুভূতিও গড়ে ওঠেনি। মা বাবা জানালো মেয়ের বাড়ির লোকেরা বিয়ের একদিন আগে আমাদের শহরে আসবে এবং এখানে বিয়ে সম্পন্ন করে পরদিন মেয়েকে রেখে চলে যাবে। আমার বন্ধু, আত্মীয় স্বজন সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। বাড়িতে খুশি ভরে উঠেছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। আমি বারবার আমার শৈশবের সেই বান্ধবীকে মনে করতে লাগলাম, যার সঙ্গে আমার কখনো গভীর সম্পর্ক তৈরি হয়নি, কিন্তু একটা আত্মিক টান ছিল। ওর কথা, ওর উপস্থিতি, সব কিছু খুব মনে পড়ছিল। আমি অনেকবার ভেবেছিলাম বাবাকে বলি, বুঝাই যে আমি খুশি নই, কিন্তু সাহস করে বলতে পারিনি, কারণ আমি জানতাম বাবা তার সিদ্ধান্তে অটল। বিয়ের দিন এগিয়ে এলে বাড়িতে অতিথিরা আসতে শুরু করলেন। মা চুপ ছিল, কিন্তু মনে মনে খুব খুশি ছিল, কেননা তার বিশ্বাস ছিল যে তার পরিকল্পনা সফল হবে। আমার মনেও এই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কয়েকদিনের ব্যাপার, বিয়ে, তারপরে ডিভোর্স, তারপরে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব। এই সময়টায় আমার মনে এক অদ্ভুত মানসিক টানাপোড়েন চলছিল। একদিকে আমার অন্তরাত্মার কণ্ঠস্বর, অন্যদিকে মায়ের ভালোবাসা। একদিকে বাবার আদেশ, অন্যদিকে শৈশবের বান্ধবীর স্মৃতি। এই কদিন আমার জীবন যেন একটা মানসিক ঘূর্ণিপাকে কেটে যেতে লাগলো। সারা রাত ঘুম আসতো না, দিনেও মনে শান্তি ছিল না। অনেকবার ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যেন কোনো অলৌকিক কিছু ঘটে এবং এই বিয়েটা ভেঙে যায়, বা মীরা নিজেই না করে দেয়। কিন্তু কিছুই হলো না। বিয়ের দিন চলে এলো, আর মীরার বাড়ির লোকেরা
গ্রাম থেকে এখানে এসে গেল। তারা খুবই ভদ্রলোক, তাদের মুখে বিনয়, কথাবার্তায় একরকম নরম ভাব ছিল। তারা নিয়ম অনুযায়ী সব কিছু করে পরের দিন ফেরার জন্য প্রস্তুতি নিতে লাগলো। এখন মীরা আমার বউ হয়ে গিয়েছে আর বাসর রাতও চলে এসেছে। আমি মনের দুঃখে বন্ধুদের সঙ্গে বসে মদ খেলাম আর তারপরে নিজের ঘরে ঢুকে আস্তে করে দরজা বন্ধ করলাম আর মীরার দিকে তাকালাম। আমি ঘরে ঢুকতেই মীরা ঘোমটা টেনে বসে রইল। তাকে দেখেই আবার সেই ঘৃণার ঢেউ আমার বুকের মধ্যে দিয়ে বয়ে গেল। তখনই মায়ের বলা কথা আমার মনে পড়ে গেল আর আমি বুঝে গেলাম এই মেয়ে কোনো দিক থেকেই আমার কল্পনার সঙ্গে মানানসই নয়। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, ডিভোর্স দিতে হবে। মা বলেছিল কিছুদিন কেটে যাক, তারপরে সুযোগ বুঝে ডিভোর্স দিয়ে দিস, যাতে কথা না ওঠে। কিন্তু আমার ভেতরে যে ঝড় চলছিল সেটা ধৈর্য মানছিল না। আমি ভাবলাম যখন একসঙ্গে থাকার ইচ্ছাই নেই, তখন এই মিথ্যা সম্পর্ক রাখার মানে কি? আমি সোজাসুজি তাকে বলে দিলাম, আমি কালকেই তোমাকে ডিভোর্স দিতে চলেছি। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর তার গলা থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। তার কান্নায় অসহায়তা, প্রশ্ন এবং শোক ছিল, কিন্তু আমার মনে এর কোনো প্রভাব পড়ল না। আমি চুপচাপ দরজা খুলে বেরিয়ে এলাম, যেন আমি একটা দায়িত্ব শেষ করে নিজেকে মুক্ত করে নিয়েছি আর আমার কাঁধ থেকে একটা বোঝা নেমে গেছে। আমি এখন চিন্তামুক্ত। মুখে কোনো ভাব ছিল না, মনে কোনো দুঃখ ছিল না। আমি বাইরে এসে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর ফোন তুলে বন্ধুকে কল করে বললাম, আমার বাইরে যেতে আর কোনো বাধা নেই, তুই তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা কর, পরের ফ্লাইটেই বেরোতে হবে। আমার বাবা যখন এই খবর শুনলেন, তখন গোটা বাড়িতে এমন ঝড় বয়ে গেল যে আমার ভাই বোনেরা ভয় পেয়ে গেল। মা বিস্মিত হয়েছিল, কিন্তু কিছুই বলল না, কেননা এই পুরো পরিকল্পনাটা তো তারই করা। সে ধীর গলায় সবার সামনে বলল, ছেলের মনে যখন সাই নেই, তখন এতে কারো কিছু করার নেই। বাবা আমাকে ঘরে ডাকলো। জীবনে প্রথমবার সে রাগী গলায় আমাকে জিজ্ঞেস করল, এসব কী নাটক শুরু করেছিস? আমি তার চোখের দিকে তাকালাম, কিন্তু কিছুই বললাম না। বাবা আবার বলল, মীরা কি দোষ করেছে? আমি মাথা না নিচু করেই বললাম, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমন সব কথা বলেছে যা আমি সহ্য করতে পারছি না। বাবা বলল, বাসর রাতে কেউ এমন কিছু করে? আমি বললাম, আমি বাধ্য, আমি ওকে সহ্য করতে পারছি না। সবার কাছে এই গল্পটা ছড়িয়ে দেওয়া হলো যে মীরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। কেউ কেউ বিশ্বাস করলো, কেউ কেউ করল না, কিন্তু এই খবর ছড়িয়ে পড়ল। মীরা নিজের গ্রামে ফিরে গেল। সে খুবই শান্ত স্বভাবের মেয়ে, তাই কিছুই বলল না, শুধু নিঃশব্দে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তার সঙ্গে কি হয়েছে কেউ জানার চেষ্টাও করল না, কেউ ভাবলও না। 2 দিন পরে আমি আমার জিনিসপত্র গুছিয়ে বেরানোর সময় মা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন মন দিয়ে কাজ কর, 2 বছর পরে আমি আমার বান্ধবীর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। ওদেরও এমন একজন পাত্র চাই যে বিদেশে কাজ করে। আমি মায়ের দিকে তাকালাম এবং হালকা একটা হাসি দিয়ে বললাম, আমি এখনই বিয়ে করব না, আমি স্বাধীনভাবে থাকতে চাই। বিয়ে শুধুমাত্র তখনই করব যখন আমার মন চাইবে। আর কোনো জোরাজুরি শুনব না, কারো কোনো পরামর্শ নেব না, আর কাউকে খুশি করার জন্য কোনো সমঝোতাও করব না। মায়ের স্বপ্নও সেখানেই ভেঙে গেল আর আমি সব কিছু পেছনে ফেলে বিদেশে চলে এলাম। বিদেশে আসার আগে আমি মীরাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছি। এখন আমি স্থির করে নিলাম যে এখন থেকে আমি শুধু আমার সিদ্ধান্তে চলব। আমি আর কোনো সম্পর্কের বাঁধন চাই না, শুধু সামনে এগিয়ে যেতে চাই, সফল হতে চাই। মীরার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা শেষ হয়ে গেছে, ওর নাম আমার মন থেকে মুছে গেছে। এখন না মীরার জন্য কোনো সহানুভূতি আছে, না আমার সেই পুরনো বান্ধবীর জন্য কোনো আশা। এখানে বিদেশের মাটিতে নতুন এক জীবনের স্বপ্ন নিয়ে আমি সব কিছু পেছনে ফেলে নতুন এক অধ্যায় শুরু করেছি। নিজের দেশ, নিজের মা বাবা, পুরনো জীবন সব কিছু বিদায় জানিয়ে আমি একটাই সংকল্প নিয়ে বিদেশে এসেছি যে নিজেকে প্রমাণ করব, সফল হব। কিন্তু এখানে এসে মনে একটা শূন্যতা অনুভব হতে লাগলো। সময়ের সাথে সাথে সেই শূন্যতা আরও গভীর হতে লাগলো। এখানে একদিন এক মেয়ের সাথে আমার পরিচয় হলো। সে না আমার ধর্মের, না আমার ভাষার, না আমার দেশের, কিন্তু তার চোখে এক অদ্ভুত টান ছিল আর তার ব্যবহারে এক অদ্ভুত মধুরতা ছিল। তার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগতে লাগলো। তার সঙ্গে বাইরে যাওয়া, ঘোরা ফেরা সব যেন এক জাদুর মতো মনে হচ্ছিল। মন বলল, একে জীবনসঙ্গী করে নেই, আবার একবার ভাগ্যকে সুযোগ দেই।
আমরা কোর্ট ম্যারেজ করে নিলাম। কাগজপত্র ঠিকঠাক হলে একসঙ্গে থাকা শুরু করলাম। শুরুতে তার সব কিছু ভালো লাগছিল, তার হাসি, তার কথা, তার ব্যবহার মন ভরিয়ে দিত। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাস্তবতা ধরা দিতে লাগলো। বুঝতে পারলাম এই মেয়েটা মোটেও তেমন নয় যেমনটা আমি চাইতাম। তার জীবনের দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে একেবারেই মেলে না। আমি ছিলাম এক পারম্পরিক স্বামী। চেয়েছিলাম আমি বাড়ি ফিরলে রান্না তৈরি থাকবে, জামাকাপড় পরিষ্কার থাকবে, ঘর গোছানো থাকবে, আর স্ত্রীর মুখে হাসি থাকবে। কিন্তু এখানে সব কিছু উল্টো। আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে সে বলতো, চলো একসাথে রান্না করি। কখনো বলতো, তুমি একা রান্না করে নাও, আমি খুব ক্লান্ত। এসব আমার কাছে অদ্ভুত লাগতো। আমি ভেবেছিলাম বিদেশে এসে স্বাধীনতা আর শান্তি পাবো। কিন্তু এখন বুঝলাম আমি এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছি যেখানে ভালোবাসার চেয়ে সমঝোতা বেশি। সে সবসময় নিজেকে পুরুষের মতো প্রমাণ করতে চাইতো। সিদ্ধান্ত সে নিজেই নিত, নিজের মন মতো চলতো। অন্যের কথা শোনার অভ্যাস তার ছিল না। আমি চাইতাম সে আমার কথা শুনুক, কিন্তু সে চাইতো আমি তার কথা শুনি। সে ছিল স্বাধীনচেতা একজন নারী, আর আমি ছিলাম পারম্পরিক একজন পুরুষ। আমি শান্তির আশায় সংসার গড়েছিলাম, কিন্তু এই সংসার এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি আমার স্ত্রীর কাছ থেকে স্ত্রীর মতো ব্যবহার চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে স্ত্রী বলতে চাইতো না। সে বলতো, আমরা দুজনেই সমান, দুজনকেই কাজ করতে হবে, দায়িত্ব ভাগ করে নিতে হবে। আমি কখনো এভাবে চিন্তাই করিনি, কেননা আমার পরিবেশ আমাকে এমন শিক্ষা দেয়নি। ধীরে ধীরে আমি ক্লান্ত হয়ে পড়লাম। সে এখন আমার জন্য বোঝা হয়ে উঠেছে। তার প্রতিটি বাক্য কাটার মতো ফুটত, আর আমি তাকে ঘৃণা করতে শুরু করলাম। আমার স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ছিল, আমার ইচ্ছেগুলো শেষ হয়ে যাচ্ছিল, আমার অস্তিত্ব যেন এক খোলসে বন্দী হয়ে যাচ্ছিল। আমি মা বাবার সঙ্গেও কথা বলতে পারতাম না, কারণ তারা আগে থেকেই আমার উপরে বিরক্ত হয়েছিলেন। মা তার বান্ধবীর মেয়ের সাথে আমার আচরণ ভুলেননি, আর বাবা আমার কাজে কষ্ট পেয়েছিলেন। মাঝে মাঝে ফোন করতাম, কিন্তু বেশিক্ষণ কথা হতো না। মা চুপচাপ থাকতেন, আর বাবা কোনো রকমে দু একটা কথা বলেই ফোন রেখে দিতেন। তারা টাকা চাইতেন না ঠিকই, তবু আমি পাঠাতাম, কিন্তু তারা সেগুলো তুলতেন না, যেন আমার অস্তিত্বই তাদের কাছে নিরর্থক হয়ে গিয়েছে। মনের মধ্যে কষ্ট হতো, অপরাধবোধ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। না এখানে শান্তি আছে, না সেখানে কিছু বাকি আছে। সুখের আশায় মা বাবাকে কষ্ট দিয়েছি, কিন্তু সুখ তো পেলামই না। উল্টে এখন তো মনে হয় যেন নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছি। আমি আয়নার দিকে তাকিয়ে এক অপরিচিত মুখ দেখলাম। সেই মুখ যে একসময় স্বপ্ন দেখত, এখন হতাশায় ডুবে গেছে। আমি সেই মেয়েটির সঙ্গে কথা বললাম, আর তাকে বললাম আমরা একসঙ্গে চলতে পারবো না। সেও কিছুদিন ধরে এই কথাই ভাবছিল, সেও খুশি ছিল না। কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমাদের অনেক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওকে কিছু টাকাও দিতে হয়েছে আমাকে, কিন্তু টাকার অভাব ছিল না আমার। সব দিয়ে দিয়েছি, কেননা নিজের প্ল্যানটা বাঁচাতে চেয়েছিলাম। তার চলে যাওয়ার পরে আমি এক গভীর নিঃশ্বাস ফেললাম, যেন একটা বোঝা নেমে গেছে। কিন্তু মন প্রশ্ন করল, এখন কোথায় যাব? কেননা বিদেশে একা থাকা কষ্টকর হয়ে গেছিল। শেষে ভাবলাম দেশে ফিরে যাই, হয়তো সেখানে শান্তি পাবো, হয়তো সেখান থেকেই একটা নতুন শুরু করব। তাই আমি সিদ্ধান্ত নিলাম দেশে ফিরে এসে নতুন করে জীবন শুরু করব। মা বাবার কাছে ক্ষমা চাইব, এক সাধারণ সৎ সরল জীবনযাপন করব, যেখানে স্ত্রী স্ত্রী, স্বামী স্বামী হবে, নারী নারী হবে, পুরুষ পুরুষ হবে, যেখানে সম্পর্কের কদর থাকবে, আর একে অপরকে বুঝে নেওয়া, পাশে থাকার মানসিকতা থাকবে। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, কেননা এই বিদেশ এখন সত্যিই প্রবাস মনে হয়। এখন একাকিত্ব আরও বেশি কষ্ট দেয়, সব মুখ অপরিচিত লাগে। আমি টিকিট কেটে শেষবার শহরের সেই রাস্তাগুলোকে দেখলাম, যেগুলো একদিন আমার কাছে নতুন এক দুনিয়ার দরজা ছিল। কিন্তু এখন সেই রাস্তাগুলোকেই বিবর্ণ, নির্জীব আর ফাঁকা মনে হচ্ছিল। আমি আমার অতীত পিছনে ফেলে নিজের দেশ, নিজের মাটিতে এক নতুন ভবিষ্যতের আশায় ফিরে চললাম। এই ভেবে মনে একটু সান্ত্বনা এলো যে দেশে ফিরে সব ঠিক হয়ে যাবে, মা বাবার রাগও হয়তো ভুলে যাবে। মা তো মা হয়, কিছুটা চোখের জল দেখলেই নরম হয়ে যাবে, বাবাও সময়ের সঙ্গে সঙ্গে নরম হবেন। মনে এই আশাও ছিল যে হয়তো তারা আমার ভুলগুলোকে ভুলে গেছেন, হয়তো আবার আমাকে আপন করে নেবেন। কিন্তু যখন বিমানবন্দরে কেউ আমাকে নিতে এলো না, তখন মনে হলো যেন
বুকের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মনে হলো কেউ যেন আমার ফেরার প্রতীক্ষায় নেই। বাড়ি ফেরার পথে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মা বাবা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো, আর ভাই বোনেরা দৌড়ে এসে জড়িয়ে ধরতো। কিন্তু এবার আমি একা দরজার বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ার পরে যে দৃশ্য চোখের সামনে এলো, তা আমার সমস্ত চিন্তা ভাবনাকে একেবারে উল্টে দিল। কেননা এক সুন্দরী তরুণী দরজা খুলল, যাকে দেখে এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মনে হাজারটা প্রশ্নের উদয় হলো। কে এটা, আর এখানে কি করছে? এত সুন্দরী, এত আত্মবিশ্বাসী, যেন কোনো সিনেমার দৃশ্য থেকে উঠে এসেছে। সে আমার দিকে তাকিয়েছিল, যেন আমাকে চেনার চেষ্টা করছে। তার চোখে বিস্ময় আর বিভ্রান্তির মিশ্র অনুভূতি থেকে মনে হচ্ছিল সেও আমাকে দেখে চমকে গেছে। ঠিক তখনই একটা ছোট্ট শিশু তার পাশে এসে ওড়নার আঁচল ধরে দাঁড়ালো। সেই শিশুটির অপূর্ব নির্মল চোখ, গোলাপি গাল, ছোট্ট ছোট্ট হাত পা একেবারে খেলনার মতো দেখাচ্ছিল। শিশুটি হঠাৎ কাঁদতে শুরু করলে মেয়েটি নিচু হয়ে তাকে কোলে তুলে নিল, আর খুব কোমল কণ্ঠে বলল, হোয়াই আর ইউ ক্রাইং মাই লাভ। এরপর সে সেই শিশুকে নিয়ে ভেতরে চলে গেল, আর আমি পাথরের মতো স্থির হয়ে ঠিক সেখানেই দাঁড়িয়ে রইলাম। মনে প্রশ্নের ঝড় বইতে শুরু করলো, কে এই মেয়ে, আর এই বাচ্চাটাই বা কার? ঠিক তখনই বাবা বলে উঠল, মীরা মা, কে এসেছে? এরপরে তার চোখ আমার উপরে পড়লে সে নিরস মুখে বলল, আয় ভেতরে আয়। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। ঠোঁট শুকিয়ে গেল, চিন্তা থেমে গেল। আমি এই কথাটা বিশ্বাসই করতে পারছিলাম না যে এই কি সেই মীরা, যাকে আমি না দেখে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, যে আমার কাছে শুধু একটা বোঝা ছিল, যাকে কখনোই মন থেকে আপন করে নিতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল সেই শিশু, যে তার কোলে করে ভেতরে গেল। আমার পা যেন মাটিতে গেঁথে যাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। আমি অনেক কষ্টে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটা কার? বাবা ধীর গলায় বললেন, এটা তোর ছেলে। বাবার কথা শুনে আমার পা কেঁপে উঠল, আর আমি বললাম, বাবা, তোমার কোনো ভুল হচ্ছে। এমন কিছুই ঘটেনি। আমি তো মীরার মুখ পর্যন্ত দেখিনি। আমি তো শুধুমাত্র ঘরে ঢুকে ওকে ডিভোর্স দিয়েছিলাম। আমি তো ওর সঙ্গে কথাও বলিনি, মন থেকে ওকে গ্রহণও করিনি। তবে এই সন্তান কিভাবে আমার হতে পারে? বাবা আমার দিকে তাকিয়ে বললেন, আগে ভেতরে আয়, তারপরে বলছি। আমি নিঃশব্দে ভেতরে এলে বাবা দরজা বন্ধ করে দিলেন। আমার পা ভারী হয়ে এলো, নিঃশ্বাস গাঢ় হয়ে উঠল, মনে এক দুর্ভেদ্য ঝড় বয়ে চলল। এমন সময় মা এসে আমাকে দেখে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু দিলেন। মা আমাকে ক্ষমা করে দেওয়াতে সেই মুহূর্তে আমি সেই সান্ত্বনা পেলাম, যে সান্ত্বনার খোঁজে আমি বিদেশে গিয়েছিলাম, কিন্তু যা সেখানে থেকে কখনোই পাইনি। এরপরে বাবা বললেন, এখন আমি তোকে সেই সত্যিটা বলবো যা তুই জানিস না, কিন্তু এখন তোর জানা দরকার। আমি চুপ করে বসে রইলাম। বাবা গভীর নিঃশ্বাস নিয়ে আমার দিকে তাকালেন এবং বললেন, মীরাকে দেখে হয়তো তুই প্রথমে চিনতে পারিসনি। এমন সময় মীরা রান্নাঘর থেকে জলের জগ নিয়ে এলো। তার পিছন পিছন ছোট্ট সুমনও এলো। মীরা সেই জগ রেখে ঘর থেকে চলে গেলে আমি সুমনকে কোলে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে কাঁদতে শুরু করে দিল। তার কান্নার শব্দে মীরা আবার এলো, আর আমার হাত থেকে তাকে কোলে তুলে নিয়ে শান্ত করতে লাগলো। আমার মনে হচ্ছিল সময় থামিয়ে দেই। আমার সামনে সেই নারী দাঁড়িয়েছিল, যাকে আমি একদিন অগ্রাহ্য করেছিলাম, যার মুখ না দেখেই তাকে ডিভোর্স দিয়েছিলাম। আমার আত্মা যেন আমাকেই ধিক্কার দিতে লাগলো। সেই মুহূর্তে বাবা নীরবতা ভেঙে বলল, এই বাচ্চাটা আমাদের বাড়ির আলো। মীরার মতো একটা মেয়েকে বিনা কারণে তুই ডিভোর্স দিয়ে দিয়েছিস। যখন আমার বন্ধু তোর সঙ্গে তার মেয়ের বিয়ে দিল, তখন সে খুব খুশি ছিল। সে ভেবেছিল তার মেয়ে শহরে থাকবে, স্বামীর সঙ্গে দুনিয়া দেখবে। কিন্তু তুই তো তাকে কিছু দেখার সুযোগই দিলি না। তুই তো তার সাথে একটা কথাও না বলে তাকে অন্ধকারে ফেলে দিলি। আসলে এই সন্তান তোরই। তুই নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিস ঠিকই, কিন্তু সেদিন রাতে তুই এত মদ খেয়েছিলি যে তোর কোনো হুঁশ ছিল না, আর সেই নেশার ঘরে তুই মীরার সঙ্গে জোর জবরদস্তি করেছিলি। পরদিন বিদেশে যাওয়ার আগে তুই তাকে ডিভোর্স দিয়ে চলে গেলি। এরপর মীরা বাবার বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে সব সত্যি কথা বলে দেয়, আর এই আঘাতে আমার সেই বন্ধু মারা যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে সবাই মীরাকে অপমান করতে শুরু করে। তোর করা পাপের শাস্তি মীরাকে ভোগ করতে হয়েছে, কারণ তার গর্ভে তোর সন্তান ছিল। কিন্তু গ্রামবাসীরা তাকে চরিত্রহীন বলে অপমান করত। মানুষ তাকে কটু কথা বলতো, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, রাস্তাঘাটে তাকে অপমান করেছে, কিন্তু সে চুপ থেকেছে। পরে আমরা জানতে পারলাম
তার গর্ভে যে সন্তান সে আমাদেরই রক্ত। এরপরে আমার বলাতে তোর ছোট ভাই মীরাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যেদিন তোর ভাই তাকে গ্রহণ করল সেই দিন আমাদের কাছে একটা নতুন সকালের মতো ছিল। আমরা একটা মেয়েকে ভেঙে পড়তে দেখেছি, আবার তাকে নিজের শক্তিতে দাঁড়াতেও দেখেছি। 9 মাস পর মীরা এক সুন্দর সন্তানের জন্ম দেয়। এরপরে সে এই বাড়িকে আবার গড়ে তুলেছে। এখন তুই ফিরে এসেছিস আর চাইছিস সব আগের মতো হয়ে যাক। কিন্তু বাবা, সময় কখনো পেছনে ফিরে যায় না, কেবল সামনে এগোয়। যে মুহূর্তগুলো তুই নষ্ট করেছিস, যে অনুভবগুলো তুই অস্বীকার করেছিস, যে বিশ্বাস তুই ভেঙেছিস, সেগুলো আর কখনো ফিরে আসবে না। এখন মীরা না তোকে নিয়ে কোনো কথা বলতে চায়, না তোকে দেখতে চায়। সে এখন তোকে এবং তোর অস্তিত্ব থেকেও দূরে থাকতে চায়। তোর ভাইও বলেছে যদি তুই এখানে 1 মাসের বেশি থাকিস তাহলে সে মীরাকে নিয়ে আলাদা হয়ে যাবে। সে সুমনকে নিজের সন্তান বলেই মানে, এবং আমরাও চাই না সুমন আমাদের থেকে দূরে চলে যাক। আমরা চাই না মীরার মতো একটা মেয়ে যে আমাদের জীবনে আশীর্বাদ রূপে এসেছে সে আমাদের ছেড়ে চলে যাক। এখন তুই যতই অনুশোচনা করিস, দুঃখ করিস, তবুও সেই সময় ফিরে আসবে না। মা জল ভরা চোখে আমার দিকে তাকালো এবং বলল, বাবা, তুই কখনোই আমাদের কথা শুনিসনি। যখন বিদেশে গেলি তখন আমরা ভেবেছিলাম হয়তো ওখানে গিয়ে তোর বোধ হবে, তোর চিন্তা ভাবনার পরিবর্তন হবে। কিন্তু তুই তো সেখানে গিয়ে ভুলের পর ভুল করে চললি। আজ যখন ফিরে এসেছিস তখন না তোর কোনো সম্পর্ক আছে আর না কোনো ভরসা আছে। আছে শুধু অনুশোচনা আর দুঃখ। আমি মায়ের কথা শুনলাম, বাবার মুখের কঠোরতা অনুভব করলাম, আর দেখলাম আমার ছোট ভাই দূরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা একবারের জন্য আমার দিকে তাকালো না। সেই মুহূর্তটায় এই প্রশ্ন আমার মন থেকে যাচ্ছিল না যে আমি কেন এমনটা করলাম। আমি সেই মেয়েটিকে প্রত্যাখ্যান করেছিলাম যে আমাকে সম্মান দিতে পারত, ভালোবাসতে পারত, যার সঙ্গে থাকলে আমার জীবন শান্তিতে ভরে উঠতে পারত। আমি ভাবতে থাকলাম আর অন্তরে জ্বলতে থাকলাম। ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করলাম আর বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে ঘুম নেই, হৃদয়ে শান্তি নেই, আছে শুধু হেরে যাওয়া আর অনুশোচনা। আমার কানে বাবার কথা প্রতিধ্বনিত হচ্ছিল, মায়ের অশ্রুসিক্ত নয়ন মনে আঘাত করছিল। মীরার নীরবতায় আমার বুক চিরে যাচ্ছিল, সুমনের নিষ্পাপ হাসিতে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। আমার মন চাইছিল সময় থেমে যাক আর আমাকে ক্ষমা চাওয়ার আরেকটা সুযোগ দিক। কিন্তু এখন সব দরজা বন্ধ হয়ে গেছে, সব পথ শেষ হয়ে গেছে। যে মীরা একসময় আমার ছিল সে এখন অন্য কারো। সে এখন আমার ভাইয়ের বউ, সে আমার মায়ের মেয়ের মতো বৌমা, আমার বাবার গর্বের প্রতীক। সে এখন আমাদের পরিবারের আলো, কিন্তু আমার জন্য সে শুধুই এক ছায়া। আমার জন্য এমন এক অস্তিত্ব যে একসময় আমার খুব কাছের ছিল, কিন্তু এখন অনেক দূরে চলে গেছে। তাই এখন আমি মনে প্রাণে বুঝতে পেরেছি যে অহংকার এবং অবিবেচকের মতো নেওয়া সিদ্ধান্ত সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হতে পারে। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ভালো করে ভাবা উচিত এবং প্রিয়জনদের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।